স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন আর তারুণ্যের আকাঙ্ক্ষা পূরণে নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশ্বাস দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্ররাই এই দলের কাণ্ডারি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির প্রধান নেতা নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে। নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা রুখে দেওয়ার প্রত্যয়ের কথাও জানান তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে মহান জাতীয় সংসদকে। এমন অভিযোগ করে লুই আই কানের ঐতিহাসিক সেই স্থাপনার সামনেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেয় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিপ্লবী তরুণরা। প্রচলিত রাজনীতিতে নবদিগন্তের সূচনা করতেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই আয়োজনের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে জনস্রোত, একসময় যা পরিণত হয় জনসমুদ্রে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। নবীন রাজনৈতিক দলের এই আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় জুলাই আগস্টের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর নতুন রাজনৈতিক দলের নামের ঘোষণাটি দেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। নবগঠিত দলটির আংশিক কমিটির সদস্যদের নাম জানান দলটির সদস্য সচিব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। আগামীর বাংলাদেশ কোন পথে চলবে সেই ইঙ্গিত দেন আক্তার হোসেন। এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ, এমন মত দেন বক্তারা। চান সুস্থ রাজনীতির চর্চা। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। যারা বড় রাজনৈতিক দল রয়েছে, ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আর দলটির আহ্বায়ক জানান, বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চলতে দেয়া হবে না। শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। সেকেন্ড রিপাবলিক আর অধরা স্বপ্ন নয় বলেও সাফ জানিয়ে দেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। বক্তারা জানান, আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় নাগরিক পার্টির এই পথ চলার মধ্য দিয়ে ভাবনায় পড়বে মাঠে থাকা পুরনো রাজনৈতিক দলগুলো। তবে মানিক মিয়া এভিনিউর এই বিশাল জনসমুদ্র দেশের প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ভাবনাকে কতটা আলোড়িত করতে পারবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নতুন বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে চায় ছাত্র জনতা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য থেকে দিক নির্দেশনাও নিয়েছেন তারা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই আগস্ট বিপ্লবের আদর্শেই সামনে এগিয়ে যেতে চান তারা।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর আগে থেকেই ছাত্র জনতায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ। দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন এই ইতিহাসের অংশ হতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন তারা। জাতীয় নাগরিক পার্টি, উই হোপফুলি প্রেডিক্ট টু দিস পার্টি দে ক্যান চেঞ্জ পজিটিভলি এভরিথিং ইনশাআল্লাহ। তাদের নিজেদের মধ্যে দলীয়করণ না হয়ে তারা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি দেশকে সাম্য, শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তোলক, আমরা এই প্রত্যাশা করি। এবং দল দেশের জন্য কাজ করবে, ছাত্রদের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ, আশা করছি। আমার এই দলের প্রতি প্রত্যাশা হচ্ছে জনগণের জন্য কাজ করে, কোনো নেতার জন্য তাদের কাজ করে না। সকল পর্যায়ের মানুষ রাজনীতি করতে পারবে, এই অধিকার প্রতিষ্ঠিত করবে আমি আশা করি জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের আত্মপ্রকাশের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে তৃণমূলের জন্য ছিল নানা দিক নির্দেশনা। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। নতুন দলকে স্বাগত জানিয়েছে ছাত্র জনতা। জুলাই আন্দোলনের আদর্শ নিয়েই নতুন দলটিকে এগিয়ে যাবার আহ্বান তাদের। বাংলাদেশ বিনির্মাণের যে নতুন পার্টি পেয়েছি দলটা, আজকে থেকে আমরা চিন্তা করব পরবর্তীতে প্রজন্ম জানে আর কোনো স্বৈরাচার রাষ্ট্র কায়েম করতে জানে না পারে, এবং আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকব এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে যাবে। এই 24-এর আন্দোলনের স্টেক হোল্ডার যেন তারা যে নতুন যে রাজনৈতিক দল করছে এটা যেন এককভাবে দাবি না করতে পারে, কেননা এই 24-এর আন্দোলন কিন্তু সকল দলের অংশগ্রহণ ছিল এবং সকল ধরনের শ্রেণী পেশার মানুষের একটা অংশগ্রহণ ছিল। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ও বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে প্রস্তুত ছাত্র জনতা। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সমাজটাকে আমরা স্বৈরাচার মুক্ত, শোষণ মুক্ত একটা দেশ পরিচালনা করতে পারবো যদি এই ছাত্ররা ভালোভাবে ভূমিকা রাখে। নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা সেটা এই দলের মাধ্যমে দেশের যে মানুষের দাবি দেওয়া আছে সেটা ফুটে উঠবে আশা করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই আমরা একসাথে সুন্দরভাবে বসবাস করতে চাই। নতুন এই দলের নেতৃত্বেই একসময় বাংলাদেশ হবে বৈষম্যহীন, এমন স্বপ্ন নিয়ে ফেরেন সারা দেশ থেকে আসা ছাত্র জনতা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিবিসি নিউজকে জানান, নির্বাচনে প্রমাণ হবে নতুন দলটির জনপ্রিয়তা। আর জামায়াতে ইসলামী বলছে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে সবাই একসাথে চলতে পারলে গণতান্ত্রিক ভিত্তি মজবুত হবে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি। বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন দলের 2 শীর্ষ নেতা। নতুন দলকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচনে প্রমাণ হবে দলটির জনপ্রিয়তা। প্রতিষ্ঠার দিনে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। নতুন দল প্রতিষ্ঠা করা হলো, আমরা স্বাগত জানিয়েছি। যে কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল যে কেউর করার অধিকার আছে, কিন্তু এটা জনগণ গ্রহণ করেছে কি করে নেই বা সমর্থন করে কি করে না, এটা কিন্তু প্রমাণিত হয় নির্বাচনের মাধ্যমে। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে জাতীয় ঐক্যমত ও গণতন্ত্র মজবুত করার উপর জোর দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। তারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় তারা এই দাবিগুলোকে নিয়ে তারা জনগণের কাছে যাবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছে সেইখানে একসাথে চলার যে প্রয়োজনীয়তা, সেটা এই নতুন দল স্মরণে রাখবে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ঢাকায় নিযুক্ত 51টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরকেও। তবে আমন্ত্রণ জানানো হয়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও 14 দলের শরিক জাতীয় পার্টিকে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হলেও যোগ দেননি কেউই। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সব ধর্ম বর্ণের মানুষের বসবাসের জন্য নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে
আগামী জাতীয় নির্বাচন বড় সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ দেশ গড়তে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চান তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মে চট্টগ্রামের রহমতগঞ্জে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে যুক্ত হয়ে আহ্বান জানান তারেক রহমান। আরও বলেন, আইনের শাসন না থাকলে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কারো নিরাপত্তা থাকে না। রাষ্ট্র কিন্তু সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বাজার প্রসঙ্গ। রমজানের বাজারে তীব্র সংকট বোতলজাত সয়াবিন তেলের। কোম্পানি থেকে চাহিদা মতো তেল পাচ্ছে না খুচরা বিক্রেতারা, যাও বা মিলছে তা বিক্রেতাদের কিনতে হচ্ছে সর্বোচ্চ দাম দিয়ে। এতে শুধু তেল বিক্রি করে লোকসান হচ্ছে তাদের। এজন্য অন্য পণ্য যারা কিনছেন তারাই পাচ্ছেন সয়াবিন। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন, এবার ডাল, চিনি, ছোলা সহ অন্যান্য পণ্যের দর ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা কোম্পানি না দিলে আমরা কি বানানি দেম, আমরা বানাইতে তেল। চাহিদার তুলনায় কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ মিলছে সামান্যই। যাও বা মিলছে তা পাচ্ছেন নিয়মিত ক্রেতা বা যারা বেশি করে পণ্য কিনছেন তারা। আমরা টাকা নিয়ে বসে আছি, তেল পাই না। আমরা এমন একটা রিপোর্ট করেন যে দোকানদারের ভিতরে তেল আছে, দিচ্ছে না। তেল আছে হাতে গোনা, মনে করেন যারা ডিলার তাদের কাছে, আর যারা বড় ব্যবসায়ী তাদের কাছে তেল আছে। পাম অয়েল কেজি বেচছে 165 টাকা কেজি। রাজধানী জুড়েই ভোজ্য তেলের চিত্র একই। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একটা কাস্টমার অনেক টাকার মাল নাই, কিন্তু তেলটা না দিতে পারলে আমরা দিতে পড়তেছি। কিনি নাই, একটা দোকানে দেখছি কিন্তু দাম বেশি। ভোজ্য তেলের সংকট সমাধানে আমদানিকারক, ডিলার বা সরবরাহকারীদের কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ খুচরা বিক্রেতাদের। ডিলারের থেকে তেল কিনছি হচ্ছে 848 টাকা দিয়া, প্রতি পিস তেলের দাম 54-55 টাকা খরচ পড়ে যায়। এখন তেলের এমআরপি হচ্ছে 852 টাকা। এখন আমি যদি শুধু তেল একজনের কাছে বিক্রি করতে যাই, আমার 3 থেকে 5 টাকার মতো লস পড়ে প্রতি তেলে। বন্দর নগরীতেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট। আমদানির প্রায় পুরোটাই চট্টগ্রাম দিয়ে এলেও সেখানকার খুচরা বাজারে ভোজ্য তেলের হাহাকার। সিটি গ্রুপে গত 2 মাস ধরে আমাদেরকে কোনো প্রোডাক্টে দেয়নি, আর রূপসান্দা কিছু কিছু মাল দিছে, এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি। বার যেমন তো দেখাশোনা করার দরকার। এরা যখন পাচ্ছে না, উনি বসে খেতে জন্য আসে, আমি তো এটা বুঝতেছি না। উনার জায়গায় তো আরেকটা রোগ বসুক, মানুষ কি বাংলাদেশে অভাব আছে নাকি? দেশ জুড়ে তেলের সংকট থাকলেও এবারের রমজানে ডাল, চিনি, ছোলা সহ অন্য পণ্যের দাম ও সরবরাহ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে ভোজ্য তেল সহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে 7 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে। বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে হয়ে যাবে, এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম কমে যাবে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা মেঘনা তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সকল প্রকার মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত 70 কিলোমিটার এলাকা এবং ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম ও ইলশা থেকে চর পিয়াল পর্যন্ত 190 কিলোমিটার নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। এরই মধ্যে জাল দড়ি গুটিয়ে তীরে ফিরেছেন 2 জেলার 2.5 লাখের বেশি জেলে। তারা বলছেন, বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার সময় বিপাকে পড়তে হয়। তাই সরকারি খাদ্য সহায়তা বৃদ্ধি এবং স্বল্প সুদে ঋণ সহায়তার দাবি তাদের।
রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। উপদেষ্টারা দায়িত্ব শেষে রাজনীতিতে প্রবেশ করবে কিনা সেটি সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ ও পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তিনি বলেন, শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তিতে এসব কথা বলেন তিনি। এছাড়া দেশের পরিবেশ রক্ষার্থে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে পরিবেশগত উন্নয়ন বেশি জরুরি বলেও জানান। ডিপ্লোমেসি দিয়ে রাজনৈতিক বলচালে না বলে সোজা কথা বলা ভালো যে আমরা একটা কঠিন কাল অতিক্রম করছি। সর্বমুখী ষড়যন্ত্র আছে, প্রতিদিন আছে। সমাজ, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি পর্যায়ে এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি। এই সময় আমাদের এই জাতীয় আয়োজনগুলো ঐক্য ধরে রাখতে সহযোগিতা করে। আমি যে কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হব এবং সরকার হয়ে সরকারের মুখপাত্র হয়ে কাজ করব, এটা হয়তো কখনো ভাবিনি। পরিবর্তিত পরিস্থিতিতে কখন কে কী করবে এটা বলা যায় না, তবে এখনো পর্যন্ত কারোর মধ্যে এরকম কোনো কথা শুনিনি যে তারা প্রত্যক্ষ রাজনীতির অংশ হতে চায়। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বণিক বার্তা এবং BIDS এই অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সময় দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়লেও সাইফুর রহমানের মৌলিক কাজের জন্য দেশের অর্থনীতি ধসে পড়েনি বলে এ সময় মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সাইফুর রহমান বাংলাদেশ ব্যাংকের কাজে কখনো হস্তক্ষেপ করেননি বলে জানান তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সাইফুর রহমানের স্মৃতিচারণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুধু অর্থনীতি নয়, সাইফুর রহমান দলেও গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ ছিল না তার। এটা কিন্তু খুব ডিফিকাল্ট রিস্ক। উনি কিন্তু বেসিক্যালি রাজনীতির একটা দলে, আমি কনভিন্স করতাম ও যে এটা করো। যে প্রজেক্টাইলে উনি আমাদের ইকোনমিকে সেট করেছিলেন, এই প্রজেক্টাইল আমাদের ইকোনমিকে অনেক দিন ধারণ করেছে, দুর্বৃত্তায়ন হয়েছে। তারপরেও ওনার এই মৌলিক সৃষ্টিগুলোর কারণে আমরা একেবারে অন্ধকারে নিপতিত হইনি। অধিকার, সমতা ও ক্ষমতায়নের কারণে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন 4 নারীকে 2024 সালের রাঁধুনি কৃতিমূর্তি সম্মাননা জানানো হয়েছে। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো মনোনয়ন ও বিচারক মণ্ডলীর পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বিজয়ীদের। সাংবাদিক শারমিন রিমা, হিতৈষী হাজেরা বেগম, উদ্যোক্তা জাহানারা ইসলাম এবং ক্রীড়াবিদ নাইমা খাতুন পেয়েছেন এবারের সম্মাননা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত না করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারীরা যখন সমানভাবে সিদ্ধান্ত নিতে পারে তখনই সমাজ এগিয়ে যায়। গত 19 বছর ধরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীদের স্বীকৃতি দিয়ে আসছে। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডির আয়োজনে পঞ্চমবারের মতো আয়োজন করা হলো আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স 2025। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই আয়োজনে সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে 5 শতাধিক ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন এবং চিকিৎসক অংশ নেন। এছাড়াও ছিলেন বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও। এ সময় ক্যান্সার চিকিৎসায় কোনো ধরনের হরমোন চিকিৎসা দেয়া যেতে পারে বলে বক্তব্য রাখেন আলোচকরা। বিভিন্ন ধাপে দেশ বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষকরা নানা প্রবন্ধ ও গবেষণা উপস্থাপন করেন। অনেক ঘটনা
দুর্ঘটনা আনন্দ বেদনা মিলিয়ে পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলা 2025-এর। এবারের বইমেলায় বই বিক্রির সংখ্যা ছিল হতাশাজনক, তবে জনসমাগম ছিল বিপুল। শেষ দিন পর্যন্ত বই প্রকাশ হয়েছে ৩,২৯৯টি। আর এ নিয়ে আরও জানাচ্ছেন ইসরাতে জাহান উর্মি। মেলায় 22শে ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করেছে 51 লাখ, কিন্তু বই কিনেছেন কজন? বই হাতে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্রবণতা ছিল আশঙ্কাজনক। বিশেষত তরুণ তরুণীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গেছে। ছবি তোলার কারণ এখন বই মেলায় আসছি, একটা স্মৃতি হিসেবে তো কিছু রাখতে হয়, এজন্যই আর কি। বই কেনার ইচ্ছা আছে, দেখছি, এখনো সেরকম ভাবে সব বই দেখা হয়নি। কিন্তু কেন এই প্রবণতা? প্রকাশকরা বলছেন রাজনৈতিক, অর্থনৈতিক নানা কারণেই এবার বইয়ের বিক্রি কম। তবে এভাবে বই বিক্রি কমতে থাকাটা আশঙ্কাজনক। আমরা আশা করেছিলাম একটা মুক্ত বাতাসে এবার বইমেলাটা হবে, খুব ভালো হবে, কিন্তু দেখা গেল আলটিমেটলি অনেকে মানুষ আসেনি, তার অর্থনৈতিক প্রবলেম এটা বড় কারণ। তারপরে একটু ভয় ছিল, মব জাস্টিস চলছে, কে কখন কোনটা আঘাতপ্রাপ্ত হবে তো গ্যারান্টি নয়। গত বছরও কিন্তু তার আগের বছরের তুলনায় সেল কম ছিল। আমাদের এটা একটু ভাববার বিষয় আসছে যে আসলে এই যে গ্র্যাজুয়ালি কেন কমছে, আসলে কি পাঠক কমছে নাকি পাঠক অন্যদিকে যাচ্ছে? দর্শনার্থীর অনেক ফটো তুলছে কিন্তু বই কিনছে না তেমন সেই হারে। প্রকাশকরা আমরা সেই হিসেবে অনেক হতাশা। লেখকরা বলছেন সামগ্রিকভাবে পাঠাভ্যাস কেন কমে যাচ্ছে তা খুঁজে বের করতে হবে। পাঠের সংস্কৃতি কমে যাচ্ছে এবং কমে যাওয়ার পেছনে কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। শিশুরা হচ্ছে আপনাকে দেখবে ফেসবুকিং করতে, সে মোবাইল ফোনই দেখবে, কিন্তু আপনাকে যদি সে বই পড়তে দেখে, আপনার তাকে বই পড়তে বলা লাগবে না, সে এমনিই পড়বে। বই পাঠের বা পাঠভ্যাসের সংস্কৃতি যদি তৈরি না করা যায় তাহলে এখান থেকে আমাদের উত্তরণের কোনো উপায় আসলে নেই। আগ্রহ না থাকলে সে বই মেলায় আসতো না, বইটা উল্টে পাল্টে দেখতো না। সো আমি এটাকে খুব ইতিবাচকভাবেই দেখি। এদিকে বাংলা একাডেমি মঞ্চে বইমেলার সমাপনী অনুষ্ঠানে ওয়ালিউল্লাহ পুরস্কার তুলে দেওয়া হয় কথা সাহিত্যিক বর্ণালী সাহাকে, আর কবি জসিমউদ্দিন পুরস্কার দেওয়া হয় কবি আল মুজাহিদিকে। বইমেলার শেষ দিনেও প্রকাশিত হয়েছে ৩35টি নতুন বই। এবার অমর একুশে গ্রন্থমেলার শুরুর দিন থেকেই বিপুল পরিমাণ দর্শনার্থী এসেছে বইমেলায়, কিন্তু সেই হিসেবে বই বেচাকেনা কম। সেই হতাশার কথা জানিয়েছেন প্রকাশক, জানিয়েছেন লেখকেরা। তবে কি অনন্ত যৌবনা বই তার লাবণ্য হারালো? কী কারণে সাধারণ পাঠকের পাঠাভ্যাস কমে যাচ্ছে? কী কারণে বই বেচাকেনা কম? সেই প্রশ্ন সামনে রেখেই শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা 2025। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ। অমর একুশে গ্রন্থমেলা, বাংলা একাডেমি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হিজরি 1446 সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ফলে স্থানীয় সময় শনিবার থেকে রোজা শুরু হচ্ছে দেশটিতে। আরব নিউজ বলছে, রাজধানীর রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের কাছের আকাশ কিছুটা পরিষ্কার থাকায় স্থানীয় সময় বিকেল 5:45 আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান করা হয়। এদিকে সৌদি আরবের পাশাপাশি আরব আমিরাত, ওমান, কাতার এবং ইন্দোনেশিয়ায়ও রোজা শুরু হচ্ছে শনিবার। তবে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় রবিবার থেকে পবিত্র রোজা শুরু হবে। মানুষে মানুষের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই রমজান মাসের বার্তা। আর এই পবিত্র মাসকে ঘিরে প্রস্তুতি চলছে দেশে দেশে। যুদ্ধের সার্বিক পরিস্থিতি ভেঙে পড়লেও রমজানকে ঘিরে আশা হারাচ্ছেন না গাজাবাসীরা। এদিকে রোজা শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যস্ত সময় পার করেছে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মানুষ। চারিদিকে ধ্বংসস্তূপ, কোথাও নেই মাথা গোজার ঠাঁই। অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিনিয়ত হামলার শঙ্কার মাঝে গাজাবাসী প্রস্তুতি নিচ্ছেন রমজানের। খান ইউনিসের অলিগলি সাজানো হয়েছে ফিলিস্তিনি পতাকা আর লাল নীল রঙের নিয়ন আলোয়। যুদ্ধের আগে রোজার সময় আমরা এক টেবিলে পাড়া প্রতিবেশী ও ছোট বড় সকলকে নিয়ে ইফতার করেছি। তবে এবার আমাদের ঘর নেই, পরিবার নেই। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি রোজার এক মাস যেন কোনো হামলা ছাড়া পার করতে পারি। খান ইউনিসের বাজার এলাকায় দোকানগুলোতে হরেক রকমের খাবারের পণ্য নিয়ে পসরা সাজিয়েছেন স্থানীয়রা।
ইসরায়েলের সামরিক অভিযানের কারণে রমজানের প্রস্তুতির চিত্র পাল্টেছে অধিকৃত পশ্চিম তীরে। নেই আগের মতো আমেজ। পূর্বে বাজারগুলো লোকজনে ভরপুর ছিল, তবে এবার দোকানগুলোতে মানুষের তেমন ভিড় না থাকায় কেনাকাটার ব্যস্ততাও নেই। জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজের জন্য নির্মাণ করা হচ্ছে ছাউনি। সম্পূর্ণ প্রস্তুতির সাথে পবিত্র মাসকে স্বাগত জানাচ্ছি। রামাল্লাহ, হেব্রন, নাবলুস থেকে যেসব মানুষগুলো নামাজ পড়তে এই মসজিদে আসতেন, সেই পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে শাবান মাসের চাঁদ দেখা গেলে ভিন্ন রেওয়াজে উদযাপন করতে দেখা যায় ইরাকের বাসরা শহরের আফ্রিকান বংশোদ্ভূত ইরাকিদের। ঐতিহ্যবাহী পোশাকে লোকসঙ্গীত গেয়ে ও নেচে স্বাগত জানানো হয় রমজানকে। সিয়াম সাধনার মাস উপলক্ষে মিশরের কায়রোর জয়নব মার্কেট মুখরিত হয়ে আছে ক্রেতাদের ভিড়ে। প্রয়োজনীয় উপকরণ খুঁজতে দোকানে আসছেন নানা বয়সী মানুষ। এই এলাকাটি আমাদের জন্য ঐতিহাসিক। এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রতিটি দোকানে মিশে আছে মিশরীয়দের আনন্দ ও উল্লাস। একই চিত্র দেখা যাচ্ছে আয়াতুল্লাহ আল খামিনির দেশ ইরানেও। অপরদিকে খাদ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির মাঝেই রোজা শুরুর আগে দোকানগুলোতে কেনাকাটার কমতি নেই এশিয়ার অন্যতম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও পাকিস্তানে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে ও নিজ দেশের খনিজ সম্পদ নিয়ে ট্রাম্পের সাথে দর কষাকষি করতে হোয়াইট হাউসে বৈঠক করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আজই সই করতে পারে ট্রাম্প ও জেলেনস্কির চুক্তি। বাইডেনের আমলে ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা ফেরত দিতে জেলেনস্কিকে চাপ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই $120 বিলিয়ন সহায়তার বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে 4 গুণের বেশি অর্থ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমে অসম্মতি জানালেও এবার ট্রাম্পের দাবি মেনেই ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে অধিকার দিতে ওয়াশিংটনে বৈঠক করছেন দুই নেতা। ট্রাম্প জেলেনস্কি এই চুক্তি সই হলে ওয়াশিংটন কিয়েভ যৌথভাবে কাজ করবে এই খনিজ উত্তোলন ও বিক্রিতে। প্রাপ্ত আয় থেকে গঠিত হবে একটি যৌথ বিনিয়োগ তহবিল, যার ব্যবস্থাপনায় থাকবে দুই দেশ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।